হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদুটি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে এমসিকিউ এর সাজেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি যেই প্রশ্নগুলি তৈরি করে নিয়ে এসেছি আশা করি এখান থেকেই কমন পড়ে যাবে। তাহলে প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনের মধ্যে দেখো যে কাকে ভারতের বিদেশ নীতির প্রধান রূপকার বলা হয়। তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরুকে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে বলা হয় ভারতের বিদেশ নীতির প্রধান রূপকার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য নয়? এর উত্তর হচ্ছে অপশন সি, সাম্রাজ্যবাদের সমর্থন। ভারত কিন্তু সাম্রাজ্যবাদের সমর্থন করেন না, সাম্রাজ্যবাদের বিরোধিতা করে, এটা একটা বৈশিষ্ট্য হবে। আর বাকি যে অপশনগুলি আছে, জোট নিরপেক্ষতা, জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন আর বর্ণ বৈষম্যের বিরোধিতা, এই তিনটি কিন্তু ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য। তাহলে এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, বৈশিষ্ট্যগুলি পড়ে রাখবে ভালো করে। নেক্সট কোশ্চেন দেখো যে অ্যাক্ট ইস্ট পলিসি কোন প্রধানমন্ত্রীর আমলে প্রণয়ন করা হয়? তাহলে উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, পশ্চিমে তাকাও নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে প্রণয়ন করা হয়? তাহলে এর উত্তর হচ্ছে মনমোহন সিং। নেক্সট প্রশ্ন, যে গুজরাল তত্ত্বের প্রবক্তাকে? তার উত্তর হচ্ছে ইন্দ্র কুমার গুজরাল বা I.K. গুজরাল। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী ছিল তিনি। নেক্সট প্রশ্ন, যে প্রতিবেশীরাই প্রথম অর্থাৎ নেইবারহুড ফার্স্ট নীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে কোন প্রধানমন্ত্রীর আমলে? তার উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর আমলে 1991 সালে ভারতের অর্থনীতিতে উদারীকরণের নীতি গ্রহণ করা হয়? তাহলে উত্তর হচ্ছে নরসিম্হা রাও। 1991 সালে নরসিম্হা রাও যখন প্রধানমন্ত্রী ছিল তার আমলে কিন্তু ভারতের অর্থনীতিতে উদারীকরণের নীতি অর্থাৎ LPG রিফর্ম করা হয়, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। ঠিক আছে, বা বলা হয় বাজার অর্থনীতির সূচনা হয় এই 1991 সালে। নেক্সট প্রশ্ন, যে ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? তাহলে উত্তর হচ্ছে কক প্রণালী। নেক্সট প্রশ্ন, শ্রীলঙ্কার পূর্বে কি নাম ছিল? তাহলে উত্তর হচ্ছে সিলন। মনে রাখবে, শ্রীলঙ্কার আগে নাম কি ছিল? সিলন। নেক্সট প্রশ্ন, LTTE সংগঠনটি কোন দেশের সঙ্গে সম্পর্কিত? তার উত্তর হচ্ছে শ্রীলঙ্কা, তাই না? শ্রীলঙ্কার মধ্যে তামিল ভাষাভাষী অর্থাৎ তামিল সম্প্রদায়ের যে লোকেরা ছিল তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছিল, তার জন্য তারা আলাদা একটা সংগঠন গঠন করে যেটার নাম হচ্ছে LTTE। আর এই সংগঠন চেয়েছিল যে তারা তামিল সম্প্রদায়কে নিয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন করবে, ঠিক আছে, শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করে। আর এই LTTEর ফুল ফর্মটা কি? যে লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। ঠিক আছে, এই ফুল ফর্মটা বিগত বছরে এসে গেছে, তোমাদের আসবে না ফুল ফর্মটা, কিন্তু তাও এই LTTE সম্পর্কে জেনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, যে 1976 সালে কে LTTE সংগঠন প্রতিষ্ঠা করে? তার উত্তর হচ্ছে ভেলুপিল্লাই প্রভাকরণ। এই LTTE যে সংগঠনটা লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম, এটা কিন্তু 1976 সালে গঠিত হয়। তাহলে কত সালে গঠিত হয় এটাও পরীক্ষায় আসতে পারে, 1976 সাল। আর কে গঠন করে? ভেলুপিল্লাই প্রভাকরণ। নেক্সট প্রশ্ন, যে LTTE এর উদ্দেশ্য ছিল? তাহলে উত্তর হচ্ছে স্বাধীন তামিল এলাম রাষ্ট্র গঠন। যেই রাষ্ট্রটা গঠন করতে চেয়েছিল শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করে তামিল ভাষাভাষী লোকেদের নিয়ে, সেই রাষ্ট্রটার তারা নাম দিতে চেয়েছিল তামিল এলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আর এই রাষ্ট্র তৈরি করতে পারেনি কিন্তু। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট প্রশ্ন দেখো তাহলে, যে ভারত শ্রীলঙ্কা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তার উত্তর হচ্ছে 1987 সালে। আর এই ভারত শ্রীলঙ্কা চুক্তির দ্বারাই কিন্তু ভারত কি পাঠায়? যে ভারত শ্রীলঙ্কার মধ্যে শান্তি রক্ষা বাহিনী পাঠায়। যে শ্রীলঙ্কার মধ্যে শ্রীলঙ্কার সরকার এবং এই LTTE এই যে সংগঠন, এই দুইয়ের মধ্যে গৃহযুদ্ধ চলছিল, তাহলে ভারত সেই শ্রীলঙ্কার মধ্যে যাতে শান্তি স্থাপিত হয় তার জন্য শান্তি রক্ষা বাহিনী পাঠায়। কিন্তু শেষ পর্যন্ত কি হয়, যে ভারতের যে শান্তি রক্ষা বাহিনী পাঠায় শেষ পর্যন্ত পরে এই ভারতের শান্তি রক্ষা বাহিনীর উপরই শ্রীলঙ্কার যে LTTE সংগঠনটা আছে তারা হামলা চালায়। এর ফলে ভারতের অনেক শান্তি রক্ষা বাহিনী আহত হয়। তাহলে এর জন্য কিন্তু ভারত পরে আর সাপোর্ট করেনি LTTE কে। আগে চেয়েছিল যে সাপোর্ট করবে, যেহেতু ভারতের মধ্যেও তামিল ভাষাভাষী লোকেরা থাকে তামিলনাড়ুতে, আবার শ্রীলঙ্কার মধ্যেও তামিল ভাষাভাষী আর কি লোকেরা থাকে, তাদের দাবি ছিল যে তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে শ্রীলঙ্কায়, তাহলে তারা আলাদা রাজ্যের দাবি করছিল, আলাদা রাষ্ট্র তৈরি করার জন্য দাবি করছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীকে মেরে দেয়, ভারতের শান্তি রক্ষা বাহিনীর উপর আক্রমণ চালায়, ভারত আর তো সাপোর্ট করবে না, তাই না? আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্ন দেখো,
যে ভারত শ্রীলঙ্কার মধ্যে অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, তার উত্তর হচ্ছে 2015 সালে। সব কিন্তু আমি নোটে লিখিয়েছি, ঠিক আছে, আর যারা ক্লাস করেছো তারা কিন্তু সবগুলি উত্তর পারবে। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারতের সাথে কোন দেশের মৎস্যজীবীদের নিয়ে সমস্যা দেখা যায়, তাহলে উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু ভারতের মৎস্যজীবীদের নিয়ে সমস্যা দেখা দেয়। ভারতের আর কি জেলেরা মাছ ধরতে ধরতে শ্রীলঙ্কার টেরিটরিতে পৌঁছে যায়, আর শ্রীলঙ্কার যে মাছুয়ারা জেলেরা আছে তারা মাছ ধরতে ধরতে ভারতের টেরিটরিতে পৌঁছে যায়, তারপরে ডিটেইন করে নেয়, অনেক সময় মেরে ফেলে জেলেদেরকে, এই নিয়ে সমস্যা দেখা দেয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে নিম্নের কোন কোন সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তাহলে এটা হচ্ছে অপশন এ নম্বর অ্যান্সার, যে 1965, 1971 আর 1999 সাল। এই তিনটি সালে কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, তারপরে 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত বাংলাদেশকে স্বাধীন করার জন্য সাহায্য করেছিল, তাই না, তখন কিন্তু পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ হয়। আর একটা 1999 সালে যুদ্ধটা হয়, সেটা হচ্ছে কার্গিল যুদ্ধ, ঠিক আছে, এটাও পরীক্ষায় আসতে পারে যে কার্গিল যুদ্ধ কত সালে হয়, 1999 সালে। কিন্তু একটা যুদ্ধতেও পাকিস্তান জিততে পারেনি, প্রত্যেকটাতে ভারত জয়ী হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো এবার, যে ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ ঘোষণা কত সালে স্বাক্ষরিত হয়, তাহলে উত্তর হচ্ছে 1966 সালে। ভারত আর পাকিস্তানের মধ্যে 1965 সালে যুদ্ধ হয়, তাহলে সেই যুদ্ধের পরে ভারত আর পাকিস্তানের মধ্যে কি সম্পর্ক ভালো করার জন্য, ঠিক আছে, শান্তি বজায় রাখার জন্য কিন্তু এই 1966 সালে এই তাসখন্দ ঘোষণা স্বাক্ষরিত হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে সিমলা চুক্তি যেটা 1972 সালে হয়, কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, তাহলে সিমলা চুক্তি কিন্তু 1972 সালে হয়, এটাও মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে। আর কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, ভারত আর পাকিস্তান। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত সাপোর্ট করেছিল বাংলাদেশকে, আর তার জন্য ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়ে যায়। তারপরে ওই 1971 সালের পরে 72 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে এই শান্তির জন্য এটা চুক্তিটা হয়, সিমলা চুক্তি। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণা কত সালে স্বাক্ষরিত হয়, উত্তর হচ্ছে 1999 সালে। নেক্সট প্রশ্ন দেখো, যে 1984 সালে ভারতীয় সেনাবাহিনী সিয়াচেন হিমবাহের গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিতে কোন অভিযান পরিচালনা করে, তাহলে উত্তর হচ্ছে অপারেশন মেঘদূত। দেখো, পাকিস্তান কি করতে চেয়েছিল সেই সময়, যে সিয়াচেন নামে যে জায়গাটা আছে সেটা কিন্তু পিওকে, চীন আর ভারত এর মাঝখানে আছে, ট্রাই জংশনে। তাহলে একবার যদি সিয়াচেনের দখল পাকিস্তান নিয়ে নেয়, তাহলে কিন্তু চীন আর পাকিস্তান মিলে সরাসরি ভারতের উপর অ্যাটাক করতে পারবে। তার জন্য কি হয়, যে পাকিস্তান যেই কোম্পানির কাছে শীত বস্ত্রের অর্ডার দেয়, আর পাকিস্তানের তখন সেই সময় শীত বস্ত্রের কোনো প্রয়োজন ছিল না, তাহলে কিসের জন্য অর্ডারটা দিল, ভারত সেই খবরটা পেয়ে যায়। তারপরে ভারত বুঝতে পারে যে সিয়াচেনে পাকিস্তান চড়াই করবে, তার জন্য আগের থেকেই কি করে, যে ভারত সিয়াচেনে রওনা হয়, একটা অভিযান চালায় যাতে পাকিস্তান সেই সিয়াচেনকে দখল করতে না পারে, সেটাই হচ্ছে অপারেশন মেঘদূত, ঠিক আছে। আর এই যে সিয়াচেন, এই সিয়াচেনকে বলা হয় পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র, এটাও মনে রাখবে, পরীক্ষায় আসে অনেক সময়, যে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম কি, সিয়াচেন হিমবাহ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে পুলওয়ামা হামলা এটা হয় হচ্ছে 2019 সালে, মুম্বাই 26/11 সন্ত্রাসী হামলা এটা হয় 2008 সালে, পাঠানকোট বিমান ঘাঁটি হামলা এটা হয় 2016 সালে, তারপরে উড়ি হামলা এটাও কিন্তু 2016 সালেই হয়, আর ভারতীয় সংসদে হামলা এটা 2001 সালে, আর পেহেলগাঁও সন্ত্রাসী হামলা এটা 2025 সালে। তাহলে অপশন নাম্বার এ অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যে LOC এর পূর্ণরূপ হলো, তাহলে উত্তর হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ভারত আর পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে আছে এর মাঝখানে যে রেখাটার নাম, সীমারেখার নাম, সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বাংলাদেশ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমারেখার দৈর্ঘ্য সেটা সব থেকে বেশি, কত কিলোমিটার, প্রায় মনে রাখবে 4096 কিলোমিটার প্রায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, তাহলে উত্তর হচ্ছে 1996 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গঙ্গার জল বন্টন চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়, ভারত বাংলাদেশ, কত সালে হয়, 1996 সাল।
নেক্সট প্রশ্ন দেখো যে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বা ছিটমহল বিনিময়ের চুক্তি কত সালে বাস্তবায়িত হয় বা কত সালে কার্যকর হয়? এর উত্তর হচ্ছে 2015 সালে। তাহলে ছিটমহল মানে কি? ছিটমহল মানে হচ্ছে, ছিটমহলকে ইংরেজিতে বলা হয় এনক্লেভস। তাহলে ছিটমহল মানে হচ্ছে একটা দেশের ভূখণ্ড যেটা অন্য দেশের সীমানা দ্বারা বেষ্টিত। তাহলে ভারতের টোটাল 111টি এনক্লেভস বা ছিটমহল বাংলাদেশে ছিল, আর বাংলাদেশের 51টি ছিটমহল বা এনক্লেভস সেটা ভারতে ছিল। তারপরে এই 2015 সালে এই চুক্তির মাধ্যমে বিনিময় করে নেওয়া হয় যে ভারত তার 111টি ছিটমহল বাংলাদেশকে দিয়ে দেয়, আর বাংলাদেশের যে 51টি ছিটমহল ভারতে ছিল সেটা ভারত রেখে দেয়, যাতে সমস্যা না হয়, না হলে খুব সমস্যা হতো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো এবার। আর এটা মনে রাখবে যে টোটাল কতগুলি ছিটমহল ছিল? 162, ঠিক আছে, 111 প্লাস 51টি, 162টি। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন দেখো যে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ সামরিক মহড়ার নাম কি? তাহলে উত্তর হচ্ছে সম্প্রীতি। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন রেল পরিষেবা ভারত ও বাংলাদেশের মধ্যে চালু রয়েছে? তাহলে উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। বন্ধন এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস আর মিতালি এক্সপ্রেস, এই তিনটি কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে চালু রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে তিস্তা নদীর জল বন্টনকে কেন্দ্র করে ভারতের সাথে কোন দেশের সমস্যা রয়েছে? বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের এই সমস্যাটা দেখা যায় তিস্তা নদীর জল বন্টনকে কেন্দ্র করে। নেক্সট প্রশ্ন, যে নিম্নের কোন দেশের সঙ্গে ভারতের ভিসা ছাড়াই যাতায়াতের ব্যবস্থা রয়েছে? তাহলে উত্তর হচ্ছে নেপাল। নেপাল এমন একটি দেশ যেই দেশে যদি আমরা যেতে চাই তাহলে ভিসার প্রয়োজন হয় না। এখন পাসপোর্ট আর ভিসা এটা কি? দেখো, পাসপোর্ট হচ্ছে আমি যে ভারতের নাগরিক এর প্রমাণপত্র। আমি যদি অন্য দেশে যেতে চাই তাহলে আমাকে প্রথমে আমার পাসপোর্ট তৈরি করতে হবে, এটা ভারত সরকারই দিবে। কিন্তু ভিসা মানে হচ্ছে আমি যেই দেশে যাব সেই দেশ আমাকে এন্ট্রি দিবে কি না, সেটা হচ্ছে ভিসা। আমি ধরো আমেরিকাতে যাব, তাহলে আমেরিকাতে গেলে কিন্তু আমার ভিসার প্রয়োজন হবে। তাহলে ভিসা মানে আমেরিকা, কিন্তু আমেরিকার সরকার আমাকে ভিসা দিবে। আমেরিকার সরকার যদি আমাকে ভিসা দেয় তাহলেই আমি আমেরিকাতে যেতে পারবো, আর যদি না দেয় তাহলে আমি যেতে পারবো না। ঠিক আছে, ভিসা মানে বলতে পারো অন্য দেশের পারমিশন একটা। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন দেখো যে কোন দুটি দেশের সম্পর্ককে প্রায়ই রুটি বেটি সম্পর্ক বলে আখ্যায়িত করা হয়? তাহলে উত্তর হচ্ছে ভারত নেপাল। নেক্সট প্রশ্ন, কত সালে ভারত ও নেপালের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1950 সালে। নেক্সট প্রশ্ন, কত সালে ভারত ও নেপালের মধ্যে মহাকালী চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1996 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাকালী চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত নেপাল। কত সালে হয়? 1996 সাল। এগুলি কিন্তু পরীক্ষায় আসে। তারপরে কোশ্চেন, অ্যাংলো নেপাল যুদ্ধ হয়? তাহলে উত্তর হচ্ছে 1814 থেকে 1816 সালের মধ্যে। তারপরে কোশ্চেন, সুগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1816 সালে। ঠিক আছে, অ্যাংলো নেপাল যুদ্ধ শেষ হয় 1816 সালে, আর তার সেই সময় কিন্তু এই সুগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়, আর তার দ্বারা ভারত আর নেপালের যে সীমানা তার একটা ভিত্তি স্থাপিত হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো এবার যে কালাপানি, লিপুলেক, লিম্পিয়াধুরা, সুস্তা এই সব এলাকাকে নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ দেখা যায়? তার উত্তর হচ্ছে ভারত আর নেপাল। নেক্সট প্রশ্ন, সার্ক যার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তার উত্তর হচ্ছে কাঠমান্ডু। তাহলে পরীক্ষায় কিন্তু শুধুমাত্র এটাও দিতে পারে যে সার্কের পূর্ণরূপটি হলো, তাহলে ফুল ফর্মটাও কিন্তু পড়ে রাখবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। নেক্সট প্রশ্ন, যে ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বের চিরস্থায়ী শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হচ্ছে 8ই আগস্ট 1949 সালে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো যে ভারত ভুটান জলবিদ্যুৎ সহযোগিতার অন্যতম হলো, তার উত্তর হচ্ছে চুখা জলবিদ্যুৎ প্রকল্প। এই চুখা জলবিদ্যুৎ প্রকল্প ভুটানে আছে, কিন্তু ভারতের সহায়তায় আর কি সেখানে স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, ভারত ও মালদ্বীপের মধ্যে সামুদ্রিক সীমানা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তার উত্তর হচ্ছে 1976 সালে। আর এই চুক্তির দ্বারা ভারত এবং মালদ্বীপের মধ্যে সামুদ্রিক সীমানা কতটুকু পর্যন্ত হবে তা নির্ধারণ করা হয় আর কি। নেক্সট প্রশ্ন, ভারত মালদ্বীপের বৈধ সরকারকে সামরিক অভ্যুত্থান থেকে রক্ষা করার জন্য কোন অভিযান পরিচালনা করেছিল? উত্তর হচ্ছে অপারেশন ক্যাকটাস।
আর এই অপারেশন ক্যাকটাস পরিচালনা করা হয় 1988 সালে। এটা মনে রাখবে, 1988 সালে অপারেশন ক্যাকটাস এই অভিযান ভারতের দ্বারা মালদ্বীপে পরিচালনা করা হয়, আর তার দ্বারা মালদ্বীপের যে সরকারকে পরিবর্তন করার চেষ্টা করছিল সামরিক অভ্যন্তরের মাধ্যমে, সেটাকে ভারত আটকায়। নেক্সট প্রশ্ন, ভারত মালদ্বীপে পানীয় জলের সংকট মোকাবিলায় কোন পদক্ষেপ নেয়? তার উত্তর হচ্ছে অপারেশন নীর, যেটা 2014 সালে আর কি ভারত এই পদক্ষেপটা নেয়। যে মালদ্বীপে কি হয়, যে মালদ্বীপ হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র, ঠিক আছে, অনেক দ্বীপ মিলে একটা দেশ আর কি। তাহলে সেখানে চারিদিকে সমুদ্র, সেখানে পানীয় জলের অভাব রয়েছে, সমুদ্রের জল সেটা লবণাক্ত, সেটা তো খাওয়া যায় না সরাসরি। তাহলে সেই লবণাক্ত জলটাকে শোধন করে খাদ্যের জন্য উপযোগী জলে রূপান্তরিত করার জন্য যন্ত্রের প্রয়োজন। সেই যন্ত্র কি হয়, সেই যন্ত্রের মধ্যে অগ্নি সংযোগ ঘটে। তাহলে সেই অগ্নি সংযোগ ঘটার কারণে কি পানীয় জলের অভাব দেখা যায়, সেখানে সংকট দেখা দেয়। তারপরে ভারত এই অপারেশন নীরের দ্বারা 2014 সালে পানীয় জল পাঠায় এই মালদ্বীপে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে সাগর এর পূর্ণরূপ হলো, তাহলে উত্তর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। ঠিক আছে, এটা ভারতের একটি বিদেশ নীতি। নেক্সট প্রশ্ন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123 চুক্তি বা অসামরিক পারমাণবিক চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এর উত্তর হচ্ছে 2007 সালে। তাহলে পরীক্ষায় কিন্তু শুধুমাত্র 123 চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এটা আসতে পারে, বা 123 চুক্তি না দিয়ে এটা আসতে পারে যে অসামরিক পারমাণবিক চুক্তি ভারত আর আমেরিকার মধ্যে কত সালে স্বাক্ষরিত হয়, এটাও হবে 2007 সালে। ঠিক আছে, আর মনে রাখবে এই চুক্তি স্বাক্ষর করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং আর আমেরিকার রাষ্ট্রপতি জর্জ বুশ। তাহলে জর্জ বুশ এবং মনমোহন সিং এর মধ্যে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। আর অনেক বই কিন্তু 2008 লেখা থাকে, কিন্তু 2008-এ কিন্তু এটা কার্যকর হয়। 2005 সালে এই 123 চুক্তি যে করা হবে এটা ঘোষিত হয়, 2007 সালে সাইন করা হয়, স্বাক্ষরিত হয়, আর 2008 সালে কার্যকর হয়, অর্থাৎ ফোর্সে আসে। নেক্সট প্রশ্ন, ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ চুক্তিগুলি সঠিক কালানুক্রমিক ক্রম কোনটি? তার উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, লেমোয়া, কমকাসা আর বেকা। লেমোয়া স্বাক্ষরিত হয় 2016 সালে, কমকাসা 2018 সালে, আর বেকা 2020 সালে। আমি কিন্তু ক্লাসে করিয়েছি। নেক্সট প্রশ্ন, যে এনএসজি এর পূর্ণরূপ কি হলো? তাহলে উত্তর হচ্ছে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। আর এই এনএসজি কিন্তু ভারত কিন্তু সদস্য নয়। এই এনএসজি গ্রুপে যারা যারা আছে, যেই সব দেশ আছে, তাদেরকে নিউক্লিয়ার ফিউল সাপ্লাই করা হবে। আর যেই দেশের কাছে আর কি, যেই দেশ এই এনএসজি সদস্য নয়, সেই দেশকে নিউক্লিয়ার ফিউল সাপ্লাই করা যাবে না। ঠিক আছে, কিন্তু ভারত এই 123 চুক্তি স্বাক্ষর করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, আর তার দ্বারা ভারত এখন কি পাবে? নিউক্লিয়ার ফিউল পাবে, অর্থাৎ ইউরেনিয়াম। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন দেখো, যে নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার জন্য কোয়াড গঠিত হয়েছে। কোয়াড এর অন্তর্ভুক্ত দেশগুলি হলো, এর উত্তর হচ্ছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। তাহলে কোয়াডের মধ্যে কিন্তু এই 4টি দেশ রয়েছে, আর 4টি দেশের নামই তোমরা মুখস্থ করে রাখবে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। আর এই কোয়াড গঠনের উদ্দেশ্য কি ছিল? যে নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা। আর এটার আরেকটা উদ্দেশ্য ইনডাইরেক্টলি বলা যায়, যে চীনের যে প্রভাব আছে না, চীনের প্রভাবকে আটকানোর জন্য, চীনের প্রভাব বাড়ছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে, তার জন্য চীনের প্রভাবকে আটকানোর জন্য কিন্তু এই কোয়াড গঠিত হয় আর কি। আর এই কোয়াডের ফুল ফর্মটাও মনে রাখবে, ফুল ফর্মটা পরীক্ষায় আসতে পারে, কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ। নেক্সট প্রশ্ন, যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 2+2 সংলাপ কত সালে শুরু হয়? তার উত্তর হচ্ছে 2018 সালে। দেখো, এই 2+2 সংলাপ বা 2+2 ডায়লগটা কি? যে ভারতের দুজন আর আমেরিকার দুজন ব্যক্তি, কে কে? ভারতের থেকে একজন বিদেশ মন্ত্রী, একজন প্রতিরক্ষা মন্ত্রী, একজন ফরেন মিনিস্টার, একজন ডিফেন্স মিনিস্টার। আমেরিকার থেকেও একজন ফরেন মিনিস্টার, একজন ডিফেন্স মিনিস্টার। এই যে দুইজনের মিটিং হয়, এটাকে বলা হয় 2+2 ডায়লগ। ঠিক আছে, বা 2+2 সংলাপ। আর এই যে মিটিংটা 2+2, এটা কিন্তু শুধুমাত্র যে আমেরিকার সঙ্গেই হয় তা কিন্তু নয়, রাশিয়ার সঙ্গেও হয়েছে ভারতের 2021 সালে। তাহলে মনে রাখবে যে 2+2 ডায়লগে বিদেশ মন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী, ঠিক আছে, দুটি দেশের বিদেশ মন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে এই মিটিংটা হয়। আর বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী কে আছেন? এস জয়শঙ্কর।
আর প্রতিরক্ষা মন্ত্রী কে আছেন, ডিফেন্স মিনিস্টার কে আছেন, রাজনাথ সিং। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো এবার, যে ভারত ও রাশিয়ার মধ্যে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তার উত্তর হচ্ছে 1971 সালে। নেক্সট প্রশ্ন, ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কোন দুটি দেশ মিলে নির্মাণ করে? তার উত্তর হচ্ছে ভারত আর রাশিয়া। এই যে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, এই যে নামকরণটা করা হয়েছে ব্রাহ্মোস, এটা কিন্তু দুটি নদীর উপর নামকরণটা করা হয়েছে। একটা হচ্ছে ভারতের ব্রহ্মপুত্র নদ, আর হচ্ছে রাশিয়ার মস্কোভা। এই দুটি নদীর উপর কিন্তু নামকরণ করা হয়েছে। এবার নেক্সট প্রশ্ন দেখো, যে ভারতের তামিলনাড়ু রাজ্যে রাশিয়ার সহায়তায় নির্মিত হয়? তার উত্তর হচ্ছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরীক্ষা আসতে পারে যে ভারতের তামিলনাড়ুতে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে স্থাপিত হয়, সেটা কোন দেশের সহায়তায় তৈরি করা হয়? রাশিয়ার সহায়তায়। নেক্সট প্রশ্ন, ভারত কোন দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে? তাহলে উত্তর হচ্ছে রাশিয়া। নেক্সট প্রশ্ন, ব্রিক্স এ এস কোন দেশকে বোঝায়? তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা। এস দিয়ে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। তাহলে এই ব্রিক্স এর ফুল ফর্মটাও কিন্তু মনে রাখবে, এখানে প্রত্যেকটা লেটার দিয়ে একটা দেশের নাম। বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে ভারত চীন সীমান্ত যুদ্ধ হয় কত সালে? এটা হচ্ছে 1962 সালে। আর সেই সময় কিন্তু ভারতের কাছ থেকে যে বর্তমানে যে আকসাই চীন জায়গাটা আছে না, সেই আকসাই চীনটা চীনের দখলে বর্তমানে আছে, সেটা এই 1962 সালের ভারত চীন সীমান্ত যুদ্ধেই কিন্তু চীন দখল করে নেয়। কিন্তু আসলে আকসাই চীন ওই জায়গাটা ভারতে, চীন অকুপাই করে রেখেছে ইল্লিগাল ভাবে। যেমন পাকিস্তান পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করে রেখেছে, এমন চীনও দখল করে রেখেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যেকার সীমারেখা? তার উত্তর হচ্ছে ভারত চীন। আর ভারত আর পাকিস্তানের মধ্যে যে সীমারেখা আছে তার নাম কি? রেড ক্লিফ লাইন। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন দেখো, যে ভারত ও চীনের মধ্যে গালওয়ান সংঘর্ষ ঘটেছিল? এর উত্তর হচ্ছে 2020 সালে। ঠিক আছে। লাদাখে অবস্থিত এই গালওয়ান উপত্যকা, সেখানে কিন্তু এটা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তার উত্তর হচ্ছে 1954 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চশীল চুক্তি, আর পঞ্চশীল চুক্তির মধ্যে 5টা টোটাল নীতি আছে, এর জন্যই নাম পঞ্চশীল। আর সেই 5টা নীতি কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে, প্রথম অধ্যায়ের ক্লাসে কিন্তু আমি করিয়েছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে LAC এর পূর্ণরূপ হলো? তাহলে উত্তর হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। LAC এই রেখাটা কোথায় রয়েছে? এটা রয়েছে আকসাই চীন এবং ভারতের মাঝে। যেমন পিওকে এবং ভারতের মাঝে সীমারেখার নাম হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল, তেমন আকসাই চীন এবং ভারতের মাঝের যে লাইনটা, সেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবার নেক্সট প্রশ্ন দেখো, যে মুক্তোর মালা নীতি স্ট্রিং অফ পালস কোন দেশের কৌশল? তার উত্তর হচ্ছে চীনের। চীনের কিন্তু এটা কৌশল, ভারত মহাসাগরের মধ্যে ভারতকে ঘেরাও করার জন্য আর নিজের প্রেজেন্স বাড়ানোর জন্য কিন্তু এটা চীনের কৌশল একটা। নেক্সট প্রশ্ন, হীরার মালা নীতি বা ইংরেজিতে বলা হয় নেকলেস অফ ডায়মন্ড কোন দেশের কৌশল? এটা হচ্ছে ভারতের কৌশল। ঠিক আছে। ভারত চীনের যে কৌশলটা আছে স্ট্রিং অফ পালস বা মুক্তোর মালা নীতি, এটাকে কাউন্টার করার জন্য ভারত লঞ্চ করে হীরের মালা নীতি। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ ধর্মগুরু দালাই লামাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে কোন দুটি দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়? ভারত আর চীন। নেক্সট প্রশ্ন, ভারতের পারমাণবিক কর্মসূচির জনক, ফাদার অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার প্রোগ্রাম কাকে বলা হয়? উত্তর হচ্ছে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট প্রশ্ন, পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? 1948 সালে। আর মনে রাখবে, এই পরমাণু শক্তি কমিশনের প্রথম যে সভাপতি তিনি ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে এই ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত মুম্বাইয়ে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরান-1 কোন সালে হয়? তাহলে উত্তর হচ্ছে 1974 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল? উত্তর হচ্ছে স্মাইলিং বুদ্ধ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা পোখরান-2 কোন সালে হয়? উত্তর হচ্ছে 1998 সাল। তাহলে প্রথম পরীক্ষা অর্থাৎ পোখরান-1 হয় 1974, আর দ্বিতীয়
পোখরান 2 হয় 1998। পোখরান 1 এর সাংকেতিক নাম স্মাইলিং বুদ্ধা, আর পোখরান 2 এর সাংকেতিক নাম অপারেশন শক্তি। নেক্সট প্রশ্ন, যে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? তার উত্তর হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। প্রথমটার সময় ইন্দিরা গান্ধী ছিল, আর দ্বিতীয় সময় অটল বিহারী বাজপেয়ী। নেক্সট প্রশ্ন, পিটিবিটি স্বাক্ষরিত হয় কত সালে? তাহলে উত্তর হচ্ছে 1963 সালে। আর এই পিটিবিটির ফুল ফর্মও আসতে পারে পরীক্ষায়, পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, মনে রাখবে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, যে এনপিটি এর পূর্ণরূপ হলো? তাহলে উত্তর হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। আর এই এনপিটি স্বাক্ষরিত হয় 1968 সালে। এটা এসে গেছে বিগত বছরে, তাহলে এটা তোমাদের আসবে না, তাহলে ফুল ফর্মটা আসতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে সিটিবিটি স্বাক্ষরিত হয় কত সালে? তার উত্তর হচ্ছে 1996 সালে। আর এই সিটিবিটির ফুল ফর্মটাও আসতে পারে পরীক্ষায়, যে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। তাহলে পিটিবিটি, এনপিটি আর সিটিবিটি পর পর মনে রাখবে। পিটিবিটি 1963, এনপিটি 1968 আর সিটিবিটি 1996। পিটিবিটির ফুল ফর্ম পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, এনপিটির ফুল ফর্ম নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, আর সিটিবিটির ফুল ফর্ম কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। নেক্সট প্রশ্ন, যে পিটিবিটি, এনপিটি ও সিটিবিটি এর মধ্যে ভারত কোন চুক্তিতে স্বাক্ষর করেছে? তার উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, পিটিবিটি। শুধুমাত্র এই পিটিবিটি এই চুক্তির মধ্যেই কিন্তু ভারত স্বাক্ষর করে, আর বাকি যে দুটো আছে না, এনপিটি, এটাতেও ভারত স্বাক্ষর করেননি, আবার সিটিবিটি এটাতেও ভারত স্বাক্ষর করেনি। এটা খেয়াল রাখবে, পরীক্ষা আসতে পারে যে নিম্নের এভাবে কোশ্চেন আসতে পারে, ধরো যে ভারত এনপিটি তে স্বাক্ষর করেছে, সত্য মিথ্যা এভাবে আসতে পারে। মোট কথা জেনে রাখবে যে ভারত কোনটাতে স্বাক্ষর করেছে আর কোনটাতে স্বাক্ষর করেনি। নেক্সট প্রশ্ন, যে আইএইএ এর পূর্ণরূপ হলো? তাহলে উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটা একটা আন্তর্জাতিক সংস্থা যার কাজ হচ্ছে সারা বিশ্বের মধ্যে নিউক্লিয়ার যে ফিউল আছে, ইউরেনিয়ামের যে ব্যবহার, সেটা যাতে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করা হয় তার দেখা। নেক্সট প্রশ্ন, বিশ্বের কতগুলি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী? এর উত্তর হচ্ছে 9টি দেশ। আর সেই 9টি দেশের নাম কি কি? আমি বলেছিলাম যে নিরাপত্তা পরিষদের মধ্যে টোটাল 15টি সদস্য দেশ থাকে, তার মধ্যে 5টি স্থায়ী আর 10টি অস্থায়ী। সেই যে 5টি স্থায়ী সদস্য দেশ আছে, সেই 5টির কাছেই এই পারমাণবিক অস্ত্র রয়েছে, ঠিক আছে। আর সেই 5টি দেশের নাম কি? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, ঠিক আছে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন। আর 4টি দেশ, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া আর ইসরায়েল। ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল। তাহলে আগের 5টি আর এই 4টি, 5 আর 4 9টি দেশের কাছে কিন্তু এই পারমাণবিক অস্ত্র রয়েছে। নেক্সট, যে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য নয় কোনটি? এর উত্তর হচ্ছে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি। এটা কিন্তু ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য নয়, কারণ ভারতের নীতি হচ্ছে প্রথম ব্যবহার নয়, অর্থাৎ প্রথমে ব্যবহার করবে না ভারত। যদি অন্য একটা দেশ আক্রমণ করে ভারতের উপরে নিউক্লিয়ার বোম দিয়ে, তারপরে ভারত অ্যাটাক করবে, কিন্তু আগেই করবে না ভারত। তাহলে অপশন ডি কিন্তু উত্তর। নেক্সট প্রশ্ন, যে ভারতের পারমাণবিক নীতি অনুযায়ী পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকে? এর উত্তর হচ্ছে অসামরিক রাজনৈতিক নেতৃত্বের। অসামরিক রাজনৈতিক নেতৃত্বের হাতে কিন্তু ভারতের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকে। কোনো সেনাবাহিনীর কাছেও থাকে না, কোনো নৌবাহিনীর হাতেও থাকে না নিয়ন্ত্রণ, আর কোনো বিচার বিভাগের হাতেও এই পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ থাকে না। শুধুমাত্র অসামরিক অর্থাৎ রাজনৈতিক যে কর্তৃপক্ষ আছে না, প্রধানমন্ত্রী, তাদের কাছে থাকে। আচ্ছা, তাহলে এই হয়ে গেল তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এমসিকিউ এর সাজেশন। আমি যেই প্রশ্নগুলি আলোচনা করলাম প্রত্যেকটি ইম্পর্টেন্ট, আশা করি এখান থেকেই কমন পড়ে যাবে। আর এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় 60টি এমসিকিউ আসবে, তো ভালো করে পড়বে। আর এরপরে আমি তোমাদের জন্য নিয়ে আসছি এবিটিএ সলিউশন, ঠিক আছে। টোটাল 8টি সেট আছে এবার, তো আমি 4টি করে 2টি ভিডিওতে আমি শেষ করে দেবো এবিটিএ সমাধান, ঠিক আছে। আর তারপরে ওয়ান শর্ট ভিডিও যদি দরকার হয় তোমাদের, আমাকে কমেন্টে জানাও, আমি ওয়ান শর্ট ভিডিওর ব্যবস্থা করব, ঠিক আছে। আর তারপরে পরীক্ষার আগে তো আমি ম্যারাথনও নেব। আর যারা এখনো ক্লাস করোনি ষষ্ঠ অধ্যায়ের, আমি বলবো প্রথমে ক্লাসগুলি করো। অনেক সময় আছে, ক্লাসগুলি করো, ক্লাস করে বুঝে তারপরে এই এমসিকিউগুলি সলভ করার চেষ্টা করো নিজেরা। নিজেরা কতগুলি পারলে, আচ্ছা তোমরা যারা যারা আগে ক্লাস করেছো আর এখন ভিডিওটি দেখছো, তোমরা আমাকে কমেন্টে জানাও যে কতগুলি নিজেরা পারলে। টোটাল যতগুলি কোশ্চেন আছে তার মধ্যে কতগুলি তোমরা সঠিক উত্তর আগে থেকেই জানতে।
তোমরা আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে। তাহলে আমি যেই প্রশ্নগুলি দিলাম একটু ভালো করে পড়ে রাখবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।